কখনো কখনো কারণ ছাড়াই আপনি যে ভারীতা অনুভব করেন তা আপনার নিজের নাও হতে পারে। এটি প্রায়শই আপনার পূর্বপুরুষদের দ্বারা বয়ে আনা বোঝার প্রতিধ্বনি, একটি বোঝা যা নীরবে নীরবে শব্দ ছাড়াই হস্তান্তরিত হয়। এটি আপনার উপর বর্তায়, যদিও এটি কখনো আপনার অন্তর্গত ছিল না। আপনি যদি প্রায়শই এই রহস্যময় বোঝাটি আপনার বুকে চাপ দিচ্ছে বা আপনার পিঠে টানছে বলে অনুভব করেন, তাহলে মন্তব্য এটি লিখে শেয়ার করুন, আমি এটি অনুভব করছি, যাতে আমি জানতে পারি যে আমার কণ্ঠস্বর আপনার কাছে পৌঁছেছে এবং আপনি এই শব্দগুলিতে নিজেকে চিনতে পারেন। এই বোঝাটি আপনার সাথে শুরু হয়নি, এটি কেবল আপনার মধ্য দিয়ে যাচ্ছে, স্মৃতি এবং উত্তরাধিকারের রেখা বরাবর ভ্রমণ করছে। এবং যখন আপনি এটিকে একা ধরে রাখার চেষ্টা করেন, সমর্থন ছাড়াই আপনার শরীর পালানোর চেষ্টা করে, আপনার সিস্টেম প্রতিরোধ করে এবং আপনার শক্তি সরে যেতে শুরু করে। এটি কল্পনা নয়, এটি দুর্বলতা নয়, এটি শরীরের গোপন নিয়ম যা ঋষি এবং যোগীরা শতাব্দী ধরে বলে আসছেন। পশ্চিমে যোগের জ্ঞান নিয়ে আসা পরমহংস যোগানন্দ প্রায়শই অনুসন্ধানকারীদের মনে করিয়ে দিতেন যে শরীর নীরব কোড বহন করে, আত্মার যাত্রার প্রাচীন ছাপ। যোগ জ্ঞানে মূলাধার চক্র নামে পরিচিত মেরুদণ্ডের ভিত্তি হল সেই ভাণ্ডার যেখানে অসমাপ্ত গল্পগুলি লুকানো আছে। এগুলো কেবল তোমার নয়, এগুলো তোমার পূর্ববর্তীদের অমীমাংসিত কাজ। তুমি এটাকে ক্লান্তি বলতে পারো, তুমি এটাকে দায়িত্ব বলতে পারো, তুমি এটাকে দুঃখ বলতে পারো, কিন্তু সত্যি বলতে এটা ওই কথাগুলোর থেকে অনেক গভীর। এটা একটা পুরনো চুক্তির স্পন্দন, একটা আপোষ যে তোমার চেতনা তোমার নিজস্ব পথ বেছে নেওয়ার অনেক আগেই উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। হয়তো তোমার বংশের কেউ আশা ছেড়ে দিয়েছে, হয়তো আরেকটি পরিত্যক্ত কর্তব্য, হয়তো নীরবে সহ্য করা কষ্ট ছিল, নিষ্ঠুরতা প্রতিবাদ ছাড়াই গ্রাস করেছে এবং অজান্তেই তোমাকে অসমাপ্ত কাজটি সম্পূর্ণ করার জন্য আহ্বান জানানো হয়েছিল। তুমি নোঙর হয়ে উঠেছিলে, যে ভাঙা জিনিস মেরামত করার চেষ্টা করে, যে পরিবারের টুকরোগুলোকে একসাথে ধরে রাখে। কিন্তু প্রতিটি নোঙর ভারী হয়ে ওঠে এবং এর একটি মূল্য আছে। মূল চক্র শক্ত হতে শুরু করে, শ্রোণী অঞ্চল উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং ধীরে ধীরে তোমার জীবনী শক্তির প্রাণশক্তির হ্রাস পায়। তুমি নিজেকে তোমার নিজের আনন্দ থেকে, তোমার নিজের উদ্দেশ্য থেকে আলাদা বোধ করো এবং যা সবচেয়ে বিপজ্জনক, তুমি এই ত্যাগকে শক্তি বলতে শুরু করো। তুমি একে ভালোবাসা বলো, তুমি একে আনুগত্য বলো, কিন্তু তোমার শরীর তোমাকে প্রতারণা করে না। যদি শরীর ভেঙে যেতে শুরু করে ভেতরে, এটি একটি লক্ষণ যে তোমার আত্মা সেই পুরনো চুক্তি, সেই প্রাচীন চুক্তি ভেঙে নিজেকে মুক্ত করতে প্রস্তুত। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে আধ্যাত্মিক বিকাশ শুরু হয় দেহকে অস্বীকার করার মাধ্যমে নয়, বরং তার সচেতনতার মাধ্যমে। কারণ দেহ হলো সেই মন্দির যেখানে আত্মা তার সত্য প্রকাশ করে। হাজার হাজার বছর আগে ভারতের ঋষিরা এই রহস্যটি ভালোই জানতেন। তারা বুঝতেন যে যখন একজন ব্যক্তি আধ্যাত্মিকভাবে অসুস্থ থাকে, কেবল তার মনকে প্রশ্ন করে তাকে সুস্থ করা সম্ভব নয়। কারণ মন অজুহাতের মালিক, মন ভুলে যেতে পারে, মন মিথ্যে বলতে পারে, কিন্তু শরীর কখনো মিথ্যে বলে না। শরীর সত্যকে কম্পন হিসেবে বহন করে। এই কারণেই উপনিষদে বলা হয়েছে যে যেমন পরমাণু তেমনই মহাবিশ্ব, যেমন দেহ তেমনই মহাবিশ্ব। মহাকাশের বিশালতায় যা কিছু আছে তা মানব শরীরের মাংস এবং হাড়ের মধ্যেও লুকিয়ে আছে। যোগবিজ্ঞানে মেরুদণ্ডের সর্বনিম্ন অংশ, যাকে বলা হয় স্যাক্রাম, কেবল একটি হাড় নয়, বরং একটি পবিত্র ভিত্তি, একটি বেদি যেখানে আত্মা পৃথিবীর সাথে মিলিত হয়। এখানেই পূর্বপুরুষের শক্তির বীজ তাদের অসমাপ্ত কর্মের রেকর্ডের সাথে থাকে। এখান থেকে চেতনা শিখার মতো ওপরের দিকে উঠে আসে। সেই কারণেই প্রাচীন শিক্ষকরা কখনো জিজ্ঞাসা করেননি তোমার কি হয়েছে, বরং তারা জিজ্ঞাসা করল, তুমি এমন কোনো বোঝা বহন করছো যা কখনো তোমার ছিল না। তারা জানত যে পৃথিবীতে যেমন খনিজ পদার্থ, শিকড় এবং জল থাকে, তেমনি দেহেও লুকিয়ে আছে জ্ঞানের স্তর। প্রাচীনরা এমনকি বিশ্বাস করত যে দেহের ভেতরে কেবল গ্রহ ও নক্ষত্রের মানচিত্রই নয়, মানব ইতিহাসের অব্যক্ত কোণগুলির ফ্রিকোয়েন্সি এবং কম্পনের স্মৃতিও সঞ্চিত রয়েছে। সেই কারণেই তারা মূল চক্রের শক্ত হয়ে যাওয়ার ভয় করত। কারণ তারা দেখেছিল যে যখন হাঁটু এবং শ্রোণী শক্ত হয়ে যায়, তখন আত্মা উঠতে পারে না, তার উড়ানে যেতে পারে না। জীবন তখন নৃত্যের পরিবর্তে ধীর গতিতে টেনে আনার বোঝায় পরিণত হয়। তারা আরও দেখেছিল যে এই শক্ততা তখনই আসে যখন কেউ নিজের পথ থেকে বিচ্যুত হয়, যখন কেউ অন্য কারো ভাগ্য অনুসরণ করার চেষ্টা করে, অথবা যখন কেউ আর বেঁচে নেই তাদের অপরাধবোধ বহন করে।
আজকের আধুনিক বিশ্বে এই জ্ঞান প্রায় অদৃশ্য হয়ে গেছে, তবুও তোমার শরীর ভোলেনি। তোমার পিঠের নিচের অংশে অবস্থিত কুণ্ডালিনীতে প্রতিটি অজানা ব্যথা, প্রতিটি নিস্তেজতা, প্রতিটি আনন্দের ক্ষতি পূর্বপুরুষের স্মৃতি থেকে মুক্তি পাওয়ার জন্য অনুরোধ করে। তুমি এখন এটিকে ডিকোড করতে শুরু করেছ, কথার মাধ্যমে নয়, তোমার সচেতনতার মাধ্যমে, তোমার সেই মুহূর্তে ফিরে তাকানোর ইচ্ছার মাধ্যমে যখন সবকিছু শুরু হয়েছিল, যেখানে তুমি অন্যদের জন্য সবকিছু হয়ে ওঠার জন্য নিজের মতো থাকা বন্ধ করে দিয়েছিলে। আজকাল গবেষকরাও এই একই রহস্য লক্ষ্য করতে শুরু করেছেন। তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের একে অপরের সাথে কোনো সংযোগ ছাড়াই লক্ষ্য করেছেন। সকলেই একটি অদ্ভুত সাধারণ লক্ষণ ভাগ করে নিচ্ছেন। মেরুদণ্ডের নিচের অংশে ব্যথা, চিকিৎসাগত কারণ ছাড়াই ক্লান্তি, কোনো বাধা যা কোনো ওষুধই নিরাময় করতে পারে না। প্রথমে এটি এলোমেলো মনে হয়েছিল, কিন্তু প্যাটার্নগুলি দেখা দিয়েছে। এই লোকেদের পেলভিক অঞ্চল, বিশেষ করে স্যাক্রাম, গভীর উত্তেজনা বহন করে, যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু ভিতরে আটকে ছিল। এমনকি যদি কোনো আঘাত কখনো না ঘটে থাকে, বিজ্ঞান পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছিল। উত্তরাধিকার সূত্রে গৃহীত আঘাতের গবেষণায় দেখা গেছে যে আমাদের দেহ এমন অভিজ্ঞতা বহন করতে পারে যা আমরা নিজেরা কখনো বেঁচে থাকিনি। স্নায়বিক প্রতিক্রিয়া এবং পেশিবহুল স্মৃতির মাধ্যমে নীরবে চলে যায়। পলিভ্যাগাল বিজ্ঞানের মতো আধুনিক তত্ত্ব ব্যাখ্যা করে যে স্নায়ুতন্ত্র আমাদের পূর্বপুরুষের মানসিক বন্ধনসহ সম্পর্কের বন্ধন দ্বারা গঠিত। শরীর কেবল নিজের বেঁচে থাকার জন্য প্রতিরক্ষায় যায় না, বরং পুরনোদের প্রতি আনুগত্যের জন্য প্রতিরক্ষায় যায়। অব্যক্ত এবং ভুলে যাওয়া গল্প। গবেষক বেসেল ভ্যান্ডারলুক বলেন যে ট্রমা শরীরে সংকোচনের মতোই কাঠোরতা হিসেবে নিজেকে লিখে রাখে, এবং এই কাঠোরতা মুক্ত করার জন্য বৌদ্ধিক জ্ঞান যথেষ্ট নয়। শরীরকে অবশ্যই জড়িত থাকতে হবে, কারণ শরীরকে শুনতে হবে যে এটি মুক্ত। যুগ যুগ ধরে যৌগিক ঐতিহ্য ঠিক এটাই শিখিয়েছে। যোগানন্দ স্পষ্টতার সাথে একই সত্য বলেছে, যে কর্মফল নিরাময় হয়নি, যে ঋণ পরিশোধ হয়নি, তা শরীরের মাধ্যমেই ফিরে আসে, এবং শরীরের যে অংশটি প্রথমে কষ্ট পায় তা হলো সেই অংশ যার সময় অতিবাহিত হয়েছে এমন বোঝা বহন করার চেষ্টা করা। আত্মার শিকড় মুক্ত করা কেবল ব্যায়াম দিয়ে শুরু হয় না, কেবল ধ্যান দিয়েও নয়, বরং একটি সিদ্ধান্ত দিয়ে, কম্পনের সিদ্ধান্ত, চেতনার সিদ্ধান্ত। আপনাকে নিজেকে ঘোষণা করতে হবে যে আপনি আর যা আপনার নয় তা বহন করবেন না। এটি প্রতীকী নয়, এটি বাস্তব। আপনার শরীর সত্যের প্রতি উন্মুক্ততার সাথে এবং মিথ্যের প্রতি সংকোচনের সাথে সাড়া দেয়। এই কারণেই প্রথম পদক্ষেপ হলো অদৃশ্য বাধা ভেঙে ফেলা। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। আপনার পরিবারের ভিত্তি হওয়ার অনুভূতি কল্পনা করুন, শক্তিশালী স্তম্ভ, নির্ভরযোগ্য সমর্থন। লক্ষ্য করুন আপনার শরীরে কোথায় এই অনুভূতি বাস করে। এটি কি আপনার বুককে শক্ত করে? এটি কি আপনার কাঁধের ওপর ভারী? এটি কি আপনার মেরুদণ্ডে জ্বলছে? এই অনুভূতিকে একটি নাম দিন, এটিকে একটি রূপ দিন, এবং তারপর নিজের মধ্যে ফিসফিস করে বলুন, আমি এই ওজন স্বীকার করি, কিন্তু আমি এটিও স্বীকার করি এটি আমার নয়। আপনার শরীর তার প্রথম সংকেত না দেওয়া পর্যন্ত এটি পুনরাবৃত্তি করুন। সম্ভবত একটি গভীর দীর্ঘশ্বাস, সম্ভবত একটি উষ্ণ তরঙ্গ, সম্ভবত উত্তেজনার একটি সূক্ষ্ম মুক্তি। এই মুক্তি হল কোড, শরীরের বলার উপায় যে আপনি চক্র ভাঙতে শুরু করেছেন। দ্বিতীয় ধাপ হল নিজেকে শক্তির ক্ষেত্রে স্থাপন করা। এক মুহূর্তের জন্য কল্পনা করুন যে আপনার রক্তরেখার সাথে সংযুক্ত সমস্ত মানুষ আপনার চারপাশে একটি বিস্তৃত বৃত্তে দাঁড়িয়ে আছে। আপনার বাবা মা সেখানে আছেন, আপনার দাদা দাদি সেখানে আছেন, আপনার ভাই বোনরা সেখানে আছেন। সাবধানে লক্ষ্য করুন যে আপনি মাঝখানে একটি স্তম্ভ বা ত্রাণকর্তা হিসেবে দাঁড়িয়ে নেই। আপনি আপনার নিজের অবস্থানে দাঁড়িয়ে আছেন। আপনি যে ওজন একবার বহন করেছিলেন তা তার সঠিক স্থানে ফিরিয়ে আনছেন। কল্পনা করুন যে শক্তি আপনার শরীর ছেড়ে সেই বৃত্তের কেন্দ্রে আস্তে আস্তে চলে যাচ্ছে। এটি যে উৎসের সাথে সম্পর্কিত সেখানে ফিরে যাচ্ছে। এটি দোষ নয়, এটি প্রত্যাখ্যান নয়, এটি কম্পিত ন্যায় বিচার। যোগী ও ঋষিরা কর্ম ব্যাখ্যা করার সময় ভারসাম্যের নিয়মের কথা বলেছিলেন। আপনি প্রেমকে ত্যাগ করছেন না, আপনি পরিবারকে ত্যাগ করছেন না, আপনি কেবল যা কখনো আপনার ছিল না তা ছেড়ে দিচ্ছেন, যাতে প্রেম কর্তব্যের মধ্যে মোচড় না দিয়ে আবার স্বাধীনভাবে চলতে পারে। পরমহংস যোগানন্দ প্রায়শই বলতেন যে প্রেম অবশ্যই পবিত্র, বন্ধন থেকে মুক্ত হতে হবে, অন্যথায় এটি আশীর্বাদের পরিবর্তে একটি ওজনে পরিণত হয়।
এবং এখানে ওজন ফিরিয়ে দিয়ে আপনি প্রেমের স্রোতকে জীবিত রাখেন। এটিকে কেবল কল্পনা হিসেবে ভাববেন না, এটি নিউরো কোয়ান্টাম রিপোজিশনিং, আপনার স্নায়ুতন্ত্রের একটি গভীর পরিবর্তন। যখন আপনার শরীর বুঝতে পারে যে তাকে আর সবকিছু আঁকড়ে ধরে রাখতে হবে না, তখন এটি স্থান তৈরি করে আপনার প্রকৃত সত্তার জন্য, আপনার খাঁটি উপস্থিতির জন্য। এবং এই নতুন স্থান থেকেই আপনি পরবর্তী পর্যায়ে আরও গভীরে যেতে পারেন। আপনি কে তার মূলের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারেন, জীবিত এবং স্পষ্ট, অন্য কারো অবশিষ্টাংশ ছাড়াই। এখন যেহেতু আপনি অদৃশ্য দড়ি কেটে ফেলেছেন এবং ধার করা শক্তি ফিরিয়ে দিয়েছেন, তাই নিজস্ব কম্পনের ভিত্তি পুনর্নির্মাণের সময় এসেছে। বোঝা বহনকারী নয়, বরং নিজের জন্য একটি ভরসা হতে। এটি তৃতীয় ধাপ, ভেতরের পুনরুজ্জীবিতকরণ। সিংহাসন তোমার আদি শক্তির আসন। মেরুদণ্ড সোজা করে শুয়ে পড়ো, পা মাটিতে স্পর্শ করে। কোমরের নিচের অংশে মেরুদণ্ডের শেষ এবং শ্রোণীচক্রের শুরুতে সচেতনতা আনো। যোগীরা এটিকে তোমার মূলের সিংহাসন বলে, তোমার মূল শক্তির আসন। বছরের পর বছর ধরে এই কেন্দ্রটি অপরাধবোধ, ভয় এবং দায়িত্বের ফ্রিকোয়েন্সিতে আচ্ছন্ন থাকতে পারে। তবুও সিংহাসন নিজেই ধ্বংস হয়নি, এটি তোমার আদেশের জন্য শান্তভাবে অপেক্ষা করে। গভীরভাবে শ্বাস নিন এবং ছেড়ে দিন, এবং একটি নিম্ন স্থির শব্দ আপনার ঠোঁট থেকে বেরিয়ে আসতে দিন। মেষশাবকের মতো শব্দ, বীজের কম্পনের মতো শব্দ। এটি আচারের জন্য জপ নয়, এটি মুক্তি দিচ্ছে। এই কম্পন শ্রোণী অক্ষকে জাগ্রত করে এবং স্নায়ুতন্ত্রকে বলে যে নিরাপত্তা ফিরে এসেছে। এই শব্দকে কয়েক মিনিটের জন্য প্রতিধ্বনিত হতে দিন। শরীর প্রতিধ্বনি অনুভব না করা পর্যন্ত 3 মিনিটও যথেষ্ট। এখানে উদ্দেশ্য স্বাভাবিক অর্থে ধ্যান নয়, বরং তোমার কম্পন অক্ষের পুনঃসক্রিয়তা। চতুর শব্দ বা কাব্যিক প্রতিশ্রুতির মাধ্যমে শরীর পরিবর্তিত হয় না, এটি কেবল কম্পন, সংহতি, জীবন্ত সত্যের প্রতি সাড়া দেয়। সুতরাং একটি সহজ বাক্যাংশ বেছে নিন যা আপনার রুটে ইনস্টল করতে চান এমন কোডকে মূর্ত করে। এটা সংক্ষিপ্ত হোক, এটা সহজ হোক, এটা অনুভব করা যাক। এমন কিছু বলুন যেমন, আমি আমার সত্যের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছি, অথবা আমি এমন বোঝা থেকে মুক্ত থাকি যা আমার নয়। মাটিতে পা রেখে কথা বলুন, অনুভব করুন এটি আপনার শ্রোণীতে ডুবে যাচ্ছে। যদি শব্দগুলি আপনার শরীরে না পৌঁছায়, তাহলে আপনার শরীর মুক্তির সাথে হ্যাঁ উত্তর না দেওয়া পর্যন্ত এগুলি পরিবর্তন করুন। এই পদক্ষেপগুলি আপনার অভ্যন্তরীণ সমর্থন ক্ষেত্রটিকে পুনরায় সেট করে। এগুলি ভুলে যাওয়া জায়গায় আপনি আসলে কে তার ফ্রিকোয়েন্সি পুনরায় ইনস্টল করে, এবং এটি আপনাকে আটকে থাকা জীবনী শক্তির স্বতঃস্ফূর্ত মুক্তির জন্য প্রস্তুত করে। এখন উঠুন, আপনার হাঁটু সামান্য বাঁকুন, চোখ বন্ধ রাখুন এবং আপনার মূল ভিত্তির ওপর পবিত্র স্থানে সচেতনতা আনুন। কল্পনা করবেন না, বরং কেবল অনুভব করুন। সেখানে একটি পূর্বপুরুষের স্মৃতি সঞ্চিত আছে, যা বহু প্রজন্ম ধরে বয়ে যাওয়া নদীর মতো প্রবাহিত হচ্ছে। ধাক্কা না দিয়ে একটি ছোট বৃত্তাকার নড়াচড়া শুরু করুন। আকার কোনো ব্যাপার না, সততা করে আপনার শরীরকে নিজস্ব নড়াচড়া করতে দিন। এটিকে ছন্দ খুঁজে পেতে দিন। সম্ভবত আবেগগুলি উঠে আসবে, সম্ভবত মুখ শক্ত হয়ে যাবে, সম্ভবত প্রতিরোধ থাকবে। সবকিছু ছেড়ে দিন যতক্ষণ না আপনি কিছু খুলে যাওয়ার অনুভূতি পান। এটি কেবল নড়াচড়া নয়, এটি হলো সোম্যাটিক ডিকোডিং। কর্মের গিট খুলে যাওয়া। কয়েক মিনিট পর স্থিরতায় ফিরে এসো। লক্ষ্য করো তোমার ভেতরে একটা নতুন নিরপেক্ষ স্থান তৈরি হয়েছে, বোঝার ছোঁয়া ছাড়া জায়গা, যেখান থেকে নতুন করে জীবন শুরু করা যায়। এই জায়গাটা জোর করে দেওয়া যায় না, এটা তখনই আসে যখন তুমি আত্মসমর্পণ করো। বেশিরভাগ মানুষই তাদের জীবনশক্তির নদীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কাটায়, কিন্তু যখন তুমি এটিকে আটকে রাখা বন্ধ করো, তখন স্রোত স্বাভাবিকভাবেই প্রবাহিত হতে শুরু করে, তোমাকে বাইরের দিকে এবং উপরের দিকে বহন করে। অনেকের কাছে স্যাক্রাম হলো সেই বিন্দু যেখানে শক্তি আটকে আছে, এবং একবার এটি মুক্ত হয়ে গেলে তুমি বুঝতে পারো যে তোমার আর কারো স্তম্ভ হওয়ার প্রয়োজন নেই। তুমি নিজের কেন্দ্র হতে পারো, তুমি নিজের অক্ষে থাকতে পারো। এটা স্বার্থপরতা নয়, এটা সত্যিকারের কম্পনমূলক রসায়নের সূচনা, তোমার মূলকে জীবন্ত শক্তির উৎসে রূপান্তর। একসময় ম্যাথিউ নামে একজন মানুষ ছিলেন। শৈশব থেকেই তিনি ছিলেন শান্তকারী, স্থিরকারী, পরিবারের নীরব ভারসাম্যকারী। তিনি সর্বদা ভাঙা জিনিস মেরামতকারী ছিলেন, সর্বদা শেষ বিশ্রামকারী ছিলেন। তিনি এটি পছন্দ করতেন বলে নয়, বরং অন্য কেউ এটি করেননি বলে। তিনি কখনো অভিযোগ করেননি,
কিন্তু ব্যালেন্সারের এই ভূমিকার বাইরে তিনি কে তা তিনি কখনো আবিষ্কার করেননি। বছরের পর বছর ধরে তার শরীর, বিশেষ করে তার কোমরের নিচের অংশ শক্ত হয়ে উঠছিল, যেন তার মেরুদণ্ড নিজেই সবাইকে বহন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। ডাক্তাররা এটিকে চাপ, দুর্বল ভঙ্গি বা পেশিতে টান বলে অভিহিত করেছিলেন, কিন্তু ম্যাথিউ আরও গভীর কিছু অনুভব করেছিলেন। এটি কেবল শারীরিক ছিল না, এটি ছিল কম্পনশীল, যেন তিনি একটি প্রাচীন চুক্তিতে আটকা পড়েছিলেন, এমন একটি চুক্তি যা তিনি কখনো স্বাক্ষর করেননি। ম্যাথিউ অবশেষে একটি মোড়ে এসে পৌঁছলেন। তিনি বুঝতে পারলেন যে তার ক্লান্তি সাধারণ ক্লান্তি নয়, এটি ছিল তার পুরো পরিবারের আবেগময় জীবনী বহন করার ক্লান্তি। প্রতিটি অব্যক্ত গল্প, প্রতিটি অসারক্ষত, প্রতিটি লুকানো দাগ তার মেরুদণ্ডের অংশ হয়ে উঠেছে, তার শ্বাসের অংশ। এবং যে মুহূর্তে এই সচেতনতা তার মনে জাগল, তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। তিনি ধীরে ধীরে মৃদুভাবে শুরু করেছিলেন। তিনি সচেতনতার সাথে তার শরীরকে নাড়াতে শুরু করেছিলেন, ব্যায়ামের মতো নয়, বরং যেন তিনি পবিত্র ভূমি স্পর্শ করছেন। প্রতিটি নড়াচড়া এমন মনে হয়েছিল যেন জেনারেশনের পর জেনারেশন ধরে সিল করা একটা প্রাচীন সিন্দুকটি খুলে ফেলা হয়েছে। তিনি তার ভিত্তির উপর, তার মেরুদণ্ডের ভিত্তির উপর তার হাত রেখেছিলেন, যেন প্রথমবারের মতো নিজেকে তার নিজের মূলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ম্যাথিউ যা কখনো তার ছিল না তা ফিরিয়ে দিতে শুরু করেছিলেন। তিনি হাত দিতে শিখেছিলেন। অদৃশ্য বোঝা ফিরিয়ে দিন, রাগে নয়, দোষে নয়, বরং গভীর শ্রদ্ধায়। তিনি সবকিছু ধরে রাখার স্তম্ভ হওয়ার চেষ্টা করা বন্ধ করে দিলেন এবং সম্পূর্ণ থাকার অর্থ কী তা আবিষ্কার করতে শুরু করলেন। এবং সেই সম্পূর্ণতার মধ্যে তিনি বুঝতে পারলেন যে অপরাধ বোধ বহন করা ভালোবাসার মূল্য নয়, তার যত্ন প্রমাণ করার জন্য তাকে সকলের কষ্ট বহন করতে হবে না। এই সত্যটি তার শরীরে প্রবেশ করার মুহূর্তেই অলৌকিক কিছু ঘটে গেল। তার মধ্যে এক হালকা ভাব ছড়িয়ে পড়ল, এমন স্বাধীনতা যা তিনি বছরের পর বছর ধরে অনুভব করেননি। তবু এই হালকা ভাবের সাথে আরেকটি চ্যালেঞ্জ এসে দাঁড়ালো। যখন শরীর যা তার নয় তা ছেড়ে দিতে শুরু করে, তখন প্রায়শই এক নতুন ধরনের উত্তেজনা দেখা দেয়। এটি শারীরিক ব্যথা নয়, বরং একটি পরিচয়ের প্রতিরোধ, সংগ্রামকে ঘিরে তৈরি একটি পরিচয়। বছরের পর বছর ধরে বোঝা বহনকারী হিসেবে ম্যাথিউয়ের ভূমিকা তাকে সংজ্ঞায়িত করেছিল। সেই বোঝা তাকে পরিবারে তার স্থান, তার উপযোগিতা বোধ, এমনকি তার উদ্দেশ্যও দিয়েছিল। এটি ছাড়া তিনি একটি নীরব প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন, আমি যদি ওজন বহন করা বন্ধ করি তবে আমি কে? আমার কি এখনও প্রয়োজন হবে? এই প্রশ্নটি অন্য সকলের চেয়ে গভীরতম আসল গিট, কারণ বোঝা ক্লান্তিকর ছিল, কিন্তু এটি অর্থও দিয়েছিল। এটাকে ছেড়ে দেওয়ার জন্য কেবল সাহসের প্রয়োজন ছিল না, বরং নতুন এক আত্মিক কেন্দ্রের আবিষ্কার। যন্ত্রণার সাথে নয়, বরং সত্যের সাথে আবদ্ধ একটি কেন্দ্র। সত্যিকারের রূপান্তর শুরু হয় যখন আপনি শূন্যতাকে তাড়াহুড়ো না করে তা পূরণ করতে দেন, যখন আপনি নীরবতাকে নতুন কর্তব্য দিয়ে ঢেলে দেন না, বরং এটিকে শ্বাস নিতে দেন। সেই মুহূর্তে শরীরের কম্পনগুলি নিজেদের পুনর্বিন্যাস করতে শুরু করে। সেই মুহূর্তে আত্মার ভিত্তি পুনর্নির্মাণ পরিষ্কার, জীবন্ত এবং স্থির হয়। লম্বা হয়ে দাঁড়ান, গভীরভাবে শ্বাস নিন এবং আবার আপনার ভিত্তির দিকে মনোযোগ দিন। আপনার পা মাটিতে চাপা পড়ে অনুভব করুন, আপনার মেরুদণ্ড গাছের মতো উঁচুতে উঠতে অনুভব করুন। নিজেকে ফিসফিসিয়ে বলুন, আমি যাই যত্ন করি না কেন, আমার অস্তিত্ব এখনও তার বাইরে। এই কথাগুলি পুনরাবৃত্তি করুন যতক্ষণ না শরীর নরম হয়, যতক্ষণ না শ্বাস প্রসারিত হয়, যতক্ষণ না স্নায়ুতন্ত্র আর তাদের সাথে লড়াই করে। তবেই শরীর মেনে নেবে যে বোঝা ছাড়া আপনি উদ্দেশ্যহীন নন। অবশেষে আপনি আপনার সঠিক জায়গায় এসেছেন। আপনাকে অর্ধেক বাঁকানো অদৃশ্য বোঝা দ্বারা পিষ্ট হয়ে বেঁচে থাকার জন্য তৈরি করা হয়নি। আপনি সোজা হয়ে দাঁড়ানোর জন্য, স্বাধীনভাবে হাঁটার জন্য, আপনার উন্নত আলো জ্বালানোর জন্য জন্মগ্রহণ করেছেন। জীবনে সর্বদা গিট থাকবে। গিটগুলি কেবল স্মৃতি, কিন্তু স্মৃতিগুলিকে পুনর্লিখন এবং নকশা করা যেতে পারে, ভেঙে যেতে পারে। আজ তুমি মনে করেছ যে প্রতিটি ব্যথা তোমার নয়। তুমি শিখেছ যে চিরন্তন সমর্থকের ভূমিকা গ্রহণ করা মহান নয় যখন তা তোমার জীবনী শক্তিকে ব্যয় করে। অবিরাম কষ্ট সহ্য করা মহত্ব নয়, এটি আনুগত্যের ছদ্মবেশে একটি উদ্যোগী কারাগার। এবং শরীর ব্যথা, ক্লান্তি এবং রোগের মধ্য দিয়ে এই সত্যকে চিৎকার করে বলে আসছে,
সম্ভবত আজ প্রথমবারের মতো তুমি শুনেছ পরমহংস যোগানন্দ প্রায়শই বলেছিলেন যে তোমার পরিবার এবং বিশ্বকে তুমি যে সবচেয়ে বড় সেবা দিতে পারো তা হল তোমার প্রকৃত সত্তাকে আবিষ্কার করা। বোঝার নিচে লুকিয়ে থাকা সত্তাকে নয়, বরং সেই আত্মাকে যাকে এখানে প্রসারিত করতে, ভালোবাসতে এবং মুক্ত হতে পাঠানো হয়েছে। তুমি এই পৃথিবীতে দুঃখকে বহুগুণে বৃদ্ধি করতে আসনি। তুমি এসেছ চক্রের অবসান ঘটাতে, শৃঙ্খল ভাঙতে, উত্তরাধিকার সূত্রে পাওয়া দুঃখকে নিরাময়ে রূপান্তর করতে। তোমার অস্তিত্ব কেবল তোমার জন্য নয়, তোমার পরিবারের জন্য, এবং তোমার উপস্থিতি স্পর্শ করে এমন প্রতিটি জীবনের জন্য আলোর বিন্দু হয়ে উঠতে পারে। তাই এই অনুশীলনকে শব্দের চেয়েও বেশি কিছু হতে দিন। এটি একটি পছন্দ হতে দিন। যদি এই যাত্রা তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে এটিকে সম্মান করুন। এই ভিডিওটি লাইক করুন, বনফায়ার টেল সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞপ্তিগুলি চালু করুন যাতে আপনি মিস না করেন তোমার আত্মাকে জাগ্রত করার জন্য লেখা গল্প। আর মন্তব্যে এই কথাগুলি লিখুন, আমি সকলের কাছে শ্রদ্ধা ও সত্য রেখে যাচ্ছি যা আমার নয়। এই স্বীকৃতি ছোট নয়, এটি একটি স্ট্যাম্প, মুক্তভাবে বেঁচে থাকার জন্য তোমার পছন্দের একটি স্পন্দনশীল স্বাক্ষর। এই বার্তাটি তোমার পরিচিত কারো সাথে শেয়ার করো, যে তার হৃদয় ধারণ করার চেয়েও বেশি কিছু বহন করছে। কখনো কখনো একটা শব্দ, একটা অনুস্মারক মুক্তির দরজা খুলে দিতে পারে। আর তুমি যখন তোমার যাত্রা চালিয়ে যাও, এই সত্যটি মনে রেখো, তোমার ওজন যত কম হবে তত বেশি তুমি নিজেকে প্রকাশ করবে। আর তুমি যা প্রকাশ করবে তা সাধারণ নয়। তুমি যা প্রকাশ করবে তা হলো সেই আত্মা যা তোমাকে সব সময় হতে হয়েছিল।